শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। ওকে। হ্যালো স্যার। বলো। বললাম যে স্যার প্রিভিয়াস ক্লাসগুলো তো আমি করতে পারিনি, কয়েকটা বাদ চলে গেছে আমার। হুম। তো রেকর্ডিং আছে তো? রেকর্ডিং গুলো কি মানে সবকটা পাবো স্যার? মোটামুটি। হ্যাঁ, আছে। পেয়ে যাবে। ঠিক আছে স্যার, মানে আমার ওই যে লাংসে না একটু প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ, তো এখন ঠিক ওই আছে? তোমার শরীর ঠিক আছে? এখন হ্যাঁ স্যার, ইনহেলারটা রেগুলার নিতে হচ্ছে এমনি। আচ্ছা। এখন এখন মোটামুটি স্টেবলই আছে, অসুবিধা নেই। ওকে, ওকে। ঠিক আছে। তোমার ভাগ্য ভালো যে পরীক্ষা নেই তোমাদের এই মুহূর্তে, মানে হ্যাঁ তোমার যে বাদ স্যার। গেল। হ্যাঁ স্যার। ওকে। স্যার 5th জুলাই থেকে যে এক্সামটা হবে ওখানে কি সিলেবাস কি মানে আরো বাড়বে নাকি যে যেটুকু ছিল ওইটুকুই থাকবে? ওটাই থাকবে। না, না, সিলেবাস কি বাড়বে আবার? এই সিলেবাস কমপ্লিট করতে অবস্থা খারাপ, আবার সিলেবাস বাড়বে? ঠিক আছে স্যার। কমে গেলে তাও কথা, কিন্তু বাড়া মুশকিল আছে সিলেবাস। স্কুলে কিছু বাকি আছে এখন সিলেবাস? নেক্সট এক্সামের কোনো সিলেবাস কিছু বাকি আছে স্কুলে? এফ ব্লক, ডিএনএফ ব্লকটা আমি শেষ করে দেবো পরীক্ষার আগে, কোনো অসুবিধা নেই। আরগুলো কিছু বাকি আছে? রকিসের পোর্শনে কিছু বাকি আছে পরীক্ষার আগে? তোমরা ক্লাস টাস করো, নবনীতা? হ্যাঁ স্যার। বলছি কিছু বাকি আছে আর? দেখো, কনফিউজড। স্যারের তো মানে সেকেন্ড বুকটার থেকে সেকেন্ড চ্যাপ্টারটা চলছে, যেটা অ্যালকোহল ফিনলস অ্যান্ড ইথার্স। সেটা বুঝলাম। হুম। আমি জিজ্ঞেস করেছি সিলেবাস থেকে কিছু বাকি আছে, আপকামিং এক্সামের সিলেবাস না থেকে? স্যার, না স্যার। বাকি নেই, শেষ? কি কি আছে ওই সিলেবাসে? স্যার হ্যালো অ্যালকেনস হ্যালোরিনস আছে, হ্যাঁ। পি পি ব্লক এলিমেন্টস আছে, আচ্ছা। আর হচ্ছে সলিউশনস আছে, আচ্ছা। সলিড স্টেট আছে। আচ্ছা, আর কিছু নেই? না স্যার, এই কটাই তো। অ্যালোএলকেন, হ্যালোএরিন এগুলো নেই? হ্যাঁ ওটা তো শুরুতেই বললাম স্যার। ও আচ্ছা, অ্যালকোহল ফেনলও আছে? না না, অ্যালকোহল না ফিনল স্যার, থাকবে, নেই হ্যালো ওটা। অ্যালকেন, হ্যালো ও তাহলে অ্যালকেনস সিলেবাস হ্যালোরিনস আছে। শেষ। ওটা তো তোমাদের অলরেডি স্কুলে সিলেবাস শেষ, এক্সট্রা সিলেবাস চলছে এখন। ঠিকই আছে। আচ্ছা, দীপঙ্করের কোনটা কোনটা বাকি আছে পরীক্ষার, বলো। স্যার হ্যালো অ্যালকেনস আর হ্যালো আরেন্স, আর ওই যে তোমার কি বলবে পি ব্লকসটা চলছে স্যার এখন। কি ব্লক বাকি আছে? হ্যাঁ, আরো হ্যালো অ্যালকেনসটা স্যার।
সোহমকে বলছি, সোহম শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তোমার বন্ধু কোথায়? জানি না স্যার। তো বাদ দিলে চলবে? একদিন আসে, দুদিন নেই, আবার একদিন আসে, আবার দুদিন নেই। আচ্ছা ঠিক আছে, চলো শুরু করা যাক। গ্রুপ 17 আগের দিন অল্প শুরু করেছিলাম। গ্রুপ 17-এ জাস্ট যতদূর মনে পড়ে ইলেকট্রনিক কনফিগারেশনটা ডিসকাস হয়েছিল, তাই তো? সে একই, বাকি গ্রুপগুলোতে যেভাবে ইলেকট্রনিক কনফিগারেশন ডিসকাস করেছিলাম, গ্রুপ 17-এও কিন্তু ঠিক একই রকম ভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন ডিসকাস করেছি। তাও আরেকবার আমি বলে দিই, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার। ওকে, কারা কারা আছে গ্রুপ 17-এ? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন, আয়োডিন, আরেকটা আছে অ্যাস্ট্রিডিন। অ্যাস্টাডিন। আচ্ছা, অ্যাস্টাডিনকে অতটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ ও রেডিও অ্যাক্টিভ। এদের যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয়, ফ্লোরিনের ইলেকট্রন থাকে 9টা, আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। 1s2, 2s2, 2p5, এটা হলো ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন ইলেকট্রনিক কনফিগারেশনটা একটু অন্যরকম ভাবে লিখবো। কিভাবে? এই যে 1s2 আছে না, এর জায়গায় আমরা হিলিয়াম লিখবো। আশা করি এটা তো এখন বুঝতে অসুবিধা নেই, কারণ প্রত্যেকটা গ্রুপে এটা করে আসছি। হিলিয়াম 2s2, 2p5, তাই তো? বোঝা গেল? নেক্সট, হিলিয়ামের পর নিয়ন, তাই না? নিয়ন 3s2, 3p5। আচ্ছা, হিলিয়াম নিয়নের পর আর্গন 4s2, 4p5। আচ্ছা, 4s যখন লিখবো তার আগে একটা 3d10 লিখতে হয়। এটা করি এতদিনে তো আশা করি ব্যাপারটা বোঝা হয়ে গেছে। অর্ক ফেলা তো লেট কেন? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, 4d10, 5s2, 5p5। লাস্টেরটা তোমরাই বলে ফেলো। জেনন, দেন বলো। 4f14, 5d10, পরে স্যার 14টা লাস্ট লিখো। 5d10, তারপর 6s2, 6f 6s2, 6p5, আর সামনে s একটা 4f14। 414। তাই তো? এগুলো ইলেকট্রনিক কনফিগারেশন, খুব ভালো করে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো শিখতে হবে। ঠিক আছে? ক্লোরিনে 9টা ইলেকট্রন, ক্লোরিনে 17টা ইলেকট্রন, ব্রোমিনে 35টা ইলেকট্রন, তারপরে আয়োডিনে 53টা ইলেকট্রন, আর অ্যাস্টাটিনে 85টা ইলেকট্রন। ঠিক আছে? দেখো কত বাড়ছে, প্লাস 8। কত বাড়ছে বলে বলো? 18। 18। কত বাড়ছে বলো বলো? 18। কত বাড়ছে বুঝতে পারলে? 8, 18, 18, 32। বোঝা যাচ্ছে? প্রত্যেকটা গ্রুপে, মানে গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, 8, 18, 18, 32, এই সিকোয়েন্সটা মেনটেন করে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে। আশা করি এতদিনে গ্রুপ 15, 16, এই পুরনো যে গ্রুপগুলো রয়েছে এগুলোর এলিমেন্ট গুলোর নাম মুখস্থ হয়ে গেছে। হয়েছে? গ্রুপ 15 হ্যাঁ এর নাম স্যার। জিজ্ঞেস করলে বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, সবাই পারবে? এটা তো মনে হয় না আমার। সবাই বলতে পারবে গ্রুপ 15 এর প্রত্যেকটা এলিমেন্টের নাম? মনে পড়ছে না? তোমার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। প্রবাল,
অর্কবলের মনে আছে গ্রুপ 15 এর এলিমেন্ট গুলোর নাম? হ্যালো স্যার, হ্যাঁ স্যার। মনে নেই? বলো তো নামগুলো, বলো তো, চেক করে নামগুলো বলো। স্যার নাইট্রোজেন স্যার, ফসফরাস, তারপরে স্যার তারপর শেষ আর্সেনিক, পর নাইট্রোজেন, ফসফরাস হ্যাঁ, স্যার, তারপরে স্যার আর্সেনিক, আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যান্টিমনি, আর ছিল বিসমাথ। বিসমাথ। 16 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম। মনে আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে। শুধু মনে রাখলে হবে না, এদের ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখতে হবে, এদের অ্যাটমিক নাম্বার মনে রাখতে হবে। অ্যাটমিক নাম্বার মনে রাখার টেকনিক আমি শিখিয়ে দিলাম আজকে। সবার উপরেরটার অ্যাটমিক নাম্বার মনে রাখতে হবে। তারপর 8 প্লাস 18 প্লাস 18 প্লাস 32 করলে বাকিগুলো বেরিয়ে যাবে। বুঝতে পারলে? এই কয়েকটা ট্রিক যদি তোমরা অ্যাপ্লাই করো, তো তোমরা নিজেরাও ভাবতে পারছো না যে তোমরা কতগুলো এলিমেন্টের নাম, অ্যাটমিক নাম্বার, ইলেকট্রনিক কনফিগারেশন আরামসে লিখে দিতে পারবে। বুঝতে পারলে? তোমরা পুরো এস ব্লক, পুরো পি ব্লক ধরে লিখে দিতে পারবে, কোনো সমস্যাই হবে না। ডি ব্লকটা যখন পড়বো তখন দেখবে ডি ব্লকটাও লিখে দিতে পারবে। বুঝতে পারলে? যাই হোক, এবার আমরা পড়বো ট্রেন্ডস। ট্রেন্ডস গুলো খুব ইম্পর্টেন্ট। কিসের ট্রেন্ড পড়বো? নাম্বার 1, সেই ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন যেটা অলরেডি পড়ে ফেলেছি, আলাদা করে আর কিছু পড়ার নেই। নাম্বার 2, অ্যাটমিক অ্যান্ড আয়নিক রেডিয়াই। হলো? অ্যাটমিক আর আয়নিক রেডিয়াই উপর থেকে নিচে নামলে কি করে? ইনক্রিজ করে তো? হ্যাঁ স্যার। সবাই জানি ইনক্রিজ করে। কিন্তু আবার সেই একই গল্প। যদি কোভ্যালেন্ট রেডিয়াস আমরা দেখি একটা একটা করে, সাপোজ এখান থেকেই নিচ্ছি আমি, হ্যাঁ, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এই তিনটাকেই নিচ্ছি। ক্লোরিনের কোভ্যালেন্ট রেডিয়াস পিকোমিটার ইউনিটে হয় 64, ঠিক আছে? ক্লোরিনের ক্লোরিনের এটা হয় 99 পিকোমিটার, আর ব্রোমিনের ক্ষেত্রে এই ভ্যালুটা হয় 114। এটা কিসের কথা বললাম? এটা কোভ্যালেন্ট রেডিয়াসের কথা বললাম, কোভ্যালেন্ট রেডিয়াসের কথা বললাম ইন পিকোমিটার ইউনিট। তাহলে ভালো করে দেখো, ক্লোরিন থেকে ক্লোরিনে যেতে কতটা ইনক্রিজ করছে? প্লাস কত? 35, তাই না? না 35 তো বলবো না, কত হচ্ছে? হ্যাঁ ঠিকই তো বলেছিলাম, 35। স্যার 35%, 35ই তো। হ্যাঁ 35 ঠিকই আছে। এখান থেকে এখানে কতটা ইনক্রিজ করবে? 15। তাহলে এর পিছনে কারণ আশা করি আর বলতে হবে না। ইলেকট্রনিক কনফিগারেশন লিখে আশা করি কারণটা আর বলতে হবে না। ডিউ টু দ্য প্রেজেন্স অফ পোর স্ক্রিনিং এফেক্ট কন্টেইনিং 10 3D ইলেকট্রন। বোঝা গেল? আগের দুটো চ্যাপ্টারে, মানে আগের দুটো গ্রুপের ক্ষেত্রে, গ্রুপ 15 গ্রুপ 16-এ ঠিক যেইভাবে অ্যান্সারটা লিখেছিলে, এই ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে অ্যান্সারটা লিখতে হবে। বলতে হবে আবার? যদি যার মনে হয় যে বলতে হবে, তাহলে আমাকে বলো, আমি বলছি। হ্যাঁ স্যার, আমাকে একটু বলো। তোমাকে বলতে হবে, ঠিক আছে? কি হচ্ছে, যত উপর থেকে নিচে নামছি, ঠিক আছে, কি ইনক্রিজ করছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করা মানে নাম্বার অফ শেল ইনক্রিজ করছে, ঠিক আছে? এই নাম্বার অফ শেল যত ইনক্রিজ করছে, সিম্পলি তার মানে কি? অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে। তাই হওয়া উচিত। এই কারণেই ফ্লোরিন থেকে ক্লোরিনে গেলে সাইজ বেড়ে যায়, ক্লোরিন থেকে ব্রোমিনে গেলে সাইজ বেড়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করছে। যখন আমরা ফ্লোরিন থেকে ক্লোরিনে যাচ্ছি কোনো সমস্যা নেই, কিন্তু যখন ফ্লোরিন থেকে ক্লোরিনে যাচ্ছি কিন্তু তারপর ক্লোরিন থেকে আবার ব্রোমিনে যাচ্ছি, মানে এইটা এইটা ক্লোরিন থেকে ব্রোমিনে যাচ্ছি, তখন কি দেখতে পাচ্ছি? 10টা 3D ইলেকট্রন এসে এখানে ইনকর্পোরেট করছে, মানে
10টা 3D ইলেকট্রন এখানে ঢুকছে এসে। তো আলটিমেটলি 10টা 3D ইলেকট্রনের থাকে হচ্ছে পোর স্ক্রিনিং এফেক্ট। তো ডিউ টু দিস পোর স্ক্রিনিং এফেক্ট, দ্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইজ কম্পারেটিভলি হাই। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে ব্রোমিনের ক্ষেত্রে যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মিন্স নিউক্লিয়াস আর আউটারমোস্ট ইলেকট্রনের যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেইটা কিন্তু কম্পারেটিভলি স্ট্রং হয় ব্রোমিনের ক্ষেত্রে। তো যতটা সাইজ ইনক্রিজ করার কথা ব্রোমিনের ক্ষেত্রে ততটা সাইজ ইনক্রিজ করে না অ্যাজ আ রেজাল্ট। কেন? অ্যাট্রাকশন যত বাড়বে নিউক্লিয়াস আর আউটারমোস্ট সেলের ইলেকট্রনের মধ্যে, সাইজ কি হবে? বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে। এই যে নিউক্লিয়াস, এই যে আউটারমোস্ট সেল, ইলেকট্রন অ্যাট্রাকশন বাড়ছে নিউক্লিয়াস আর সেলের মধ্যে, সাইজ ইনক্রিজ করবে না কমবে? অবভিয়াসলি সাইজ ডিক্রিজ করবে বা কমবে, তাই তো? কেন হচ্ছে এটা? ডিউ টু দ্য প্রেজেন্স অফ পোর স্ক্রিনিং এফেক্ট কন্টেইনিং 10 3D ইলেকট্রন। বোঝা গেল? তুমি গ্রুপ 15 এর সময় ছিল না হয়তো? গ্রুপ 15 এর সময় তো স্যার ছিলাম না, বাট তারপরে ডাইনাইট্রোজেনের পার্টটাতে ছিলাম। এই জন্য গন্ডগোলটা হয়েছে। গ্রুপ 15 এ আমি এটা ভালো করে ডিসকাস করেছি, গ্রুপ 16 এও ডিসকাস করেছি অবভিয়াসলি। তো তুমি যখন দেখবে ওই পুরোনো রেকর্ডিং গুলো তখন দেখবে ওখানে ডিসকাস করা আছে। রেকর্ডিং গুলো কিন্তু একটু বড় হয়ে গেছে, সময় নিয়ে দেখতে হবে, কারণ স্বাভাবিক Okay, গোটা sir. ক্লাসের রেকর্ডিং। 3 নম্বর, আয়োনাইজেশন এনথালপি। আয়োনাইজেশন এনথালপি, তাহলে উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন এনথালপির কি চেঞ্জ হবে? ডিক্রিজ করবে, তাই তো? উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন এনথালপি ডিক্রিজ করবে, সব ক্ষেত্রে তাই হয়, এই ক্ষেত্রেও তাই হবে। নেক্সট 4 নম্বর, ইলেকট্রন গেইন এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি, similarly like ionization enthalpy, electron gain enthalpy also decreases while going down the group। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে একটা ছোট্ট ফ্যাক্টর আছে যেটাকে মনে রাখতে হবে। কি সেটা? The electron gain enthalpy of fluorine is less than that of chlorine. The electron gain enthalpy of fluorine is less than that of chlorine. এটা কেন? Due to the small size of chlorine। এই একটা ফ্যাক্টর এখানে খেয়াল রাখতে হবে, শুধুমাত্র এইটাই, আর কিচ্ছু না। বুঝতে পারলে? যাই হোক, নেক্সট ইলেকট্রোনেগেটিভিটি, ফাইনাল 5, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রেও আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে। ঠিক আছে? ক্লোরিন হচ্ছে মোস্টলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইন দ্য পিরিয়ডিক টেবিল। এই কথাটা মনে রাখবে, যত এলিমেন্ট আছে তাদের মধ্যে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি। ঠিক আছে? এটাও আমি লিখে রাখি এখানে। ইলেকট্রোনেগেটিভিটি of fluorine is highest among all the elements। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটাকে মনে রাখতে হবে কারণ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। এলিমেন্ট উইথ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, তোমাকে 4টা এলিমেন্টের এক্সাম্পল দিয়ে দিল, মানে এমসিকিউ এর কথা বলছি আমি, তোমাকে কিন্তু সেখানে ফ্লোরিনটাও দিয়ে দেবে। হলো? আচ্ছা, তো এইবার ফিজিক্যাল প্রপার্টিজ। Physical properties of the group 17 elements। দেখো, ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে তোমাদের খুব যে বেশি কিছু এটা পড়তে হবে তা না। কি পড়তে হবে? এগুলো কেমন দেখতে হয়।
যেমন ধরো ফ্লোরিন, ক্লোরিন, এটা কি? এরা গ্যাস, ঠিক আছে। ব্রোমিন কি? ব্রোমিন ইজ এ লিকুইড, হলো। আর আয়োডিন কি? আয়োডিন হলো সলিড, ঠিক আছে। এর মধ্যে ব্রোমিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ব্রোমিন ছাড়া কিন্তু আর লিকুইড নন মেটাল তোমরা পাবে না। বোঝা গেল? বোঝা গেল? আরেকটা ফ্যাক্টর হ্যাঁ। আছে এখানে, সেটা হলো অল দ্য হ্যালোজেন্স আর কালার্ড। অল দ্য হ্যালোজেন্স আর কালার্ড। অল দ্য হ্যালোজেন্স আর কালার্ড। তাহলে এইটার পেছনে কারণ কি? দেখো, ওরা যে রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে, ওরা বলতে এই হ্যালোজেন এলিমেন্টগুলো, ওরা যে রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে, এই রেডিয়েশনটা অ্যাবজর্ব করার ফলে কি হয়, ওদের যে ইলেকট্রনগুলো থাকে, মানে আউটার মোস্ট ইলেকট্রন, সেগুলো এক্সাইটেড হয়, হয়ে কোথায় যায়? হায়ার এনার্জি লেভেলে যায়, তাই তো। এবার হায়ার এনার্জি লেভেল থেকে ওরা যখন ফিরে আসে, ঠিক আছে, এই এক্সপ্লেনেশনটা ঠিক করে অনেক জায়গায় লেখা থাকে না। হায়ার এনার্জি লেভেল থেকে ওরা যখন ফিরে আসে, দেন দে এমিট সাম এনার্জি। এবার যে এনার্জিটা ওরা এমিট করে, সেই এনার্জিটা যেই রিজিয়নে পড়বে, সেই রিজিয়নের করেসপন্ডিং ওয়েভলেন্থের যে কালার, সেই কালারটাকে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে আমি কি লিখবো? বাই অ্যাবজর্বিং radiation, their electrons moves to the higher energy level, and while coming back they releases energy corresponding to a specific wavelength, and the corresponding color we can see, ঠিক আছে। we can visualize লেখো, ওকে। তো এই যে একটা পার্টিকুলার টপিক, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন ফ্লোরিনের কালার হয় ইয়েলো, এগুলো কিন্তু এনসিইআরটি তে পাবে। আর এই চ্যাপ্টারটা আমি বলে রাখি, মেইনলি তোমরা পড়বে এনসিইআরটি থেকে। আমি আগেও বারবার এই কথাটা বলেছি, এই চ্যাপ্টারটাকে মেইনলি পড়তে হবে কোথা থেকে? এনসিইআরটি থেকে, ঠিক আছে। এখান থেকে আমি যে লিখিয়ে দিচ্ছি এগুলো অবভিয়াসলি পড়বে, বাট এনসিইআরটিটা একবার হলেও রিডিং করবে, আর পেছনে যে কোয়েশ্চেন আনসার গুলো আছে ওগুলো একবার দেখবে, ঠিক আছে। তো যাই হোক, যেমন ফ্লোরিনের কালার ইয়েলো, ক্লোরিনের কালার গ্রিন, ঠিক আছে, ব্রোমিনের কালার রেড, আয়োডিনের কালার তো জানোই ভায়োলেট, ঠিক আছে। তো এই কালারগুলো কেন হয়, এটা হচ্ছে তার পেছনে কারণ। বোঝা গেল? হ্যালো স্যার। বলো। স্যার তুমিও যে এনসিইআরটি এক্সাম্পলারটা কিনতে বলেছিলে না, আমি তো কিনতে ওটা আমি বলেছি ডাউনলোড করা যায় এটা। মানে স্যার ডাউনলোড করে দেখতে না খুব প্রবলেম হয় স্যার। প্রবলেম আছে, ঠিক আছে। তো ওটা অর্ডার দিয়েছিলাম, তো স্যার বইটা এসেছে। হ্যাঁ, তো স্যার ওটা থেকে মানে কি কি সলভ করতে হবে? ওখানে সব ধরনের কোয়েশ্চেন আছে, এমসিকিউ আছে। ওটা কি এনসিইআরটির পাবলিকেশন নাকি তুমি অন্য কোনো না পাবলিকেশন? স্যার, আরিহান্তের। আরিহান্তে, মানে একই জিনিস কিন্তু। হ্যাঁ আরিহান্তে যা হ্যাঁ আছে হ্যাঁ। এনসিইআরটির বইতে অ্যাকচুয়ালি তাই আছে। তো ওইখানে তো আনসার করা আছে আমার মনে হয় যতদূর। করে হ্যাঁ দেওয়া আছে আনসার তো করা আছে, দেখেছি করা সেটাই আছে তো কিছু আমি কিছু। চাইছিলাম না, যাই হোক। তো ঠিক আছে, ওখানে সব ধরনের কোয়েশ্চেন আছে, দেখবে কোয়েশ্চেন হুম। বসে বসে প্র্যাকটিস করবে।
আর কিছু ওকে না। স্যার, ওকে স্যার। The bond dissociation enthalpy of F2 is very low. Explain. তাহলে এটার কি এক্সপ্লেনেশন হবে? দেখো, F2 তে কি থাকে? ক্লোরিনের তো লোন পেয়ার থাকে, জানো তো? তেমনি ক্লোরিনের ক্ষেত্রেও থাকে, ব্রোমিনের ক্ষেত্রেও থাকে, আয়োডিনের ক্ষেত্রেও থাকে অবভিয়াসলি। কিন্তু ফ্লোরিনের বন্ড ডিসোসিয়েশন এনথালপি এত কম কেন হয়? তার কারণ হলো ফ্লোরিনের সাইজ অত্যন্ত ছোট, তাই তো? ফ্লোরিনের সাইজ অত্যন্ত ছোট হওয়াতে এফ এফ অ্যাটমগুলো একটা F2 মলিকিউলের মধ্যে খুব কাছাকাছি থাকে কম্পেয়ার টু ক্লোরিন। সেখানে ক্লোরিন কেন সাইজে বড়, তো সিএল অ্যাটমগুলো দূরে দূরে থাকে। তো ফ্লোরিনের ক্ষেত্রে কি হয়, এই যে লোন পেয়ার দেখতে পাচ্ছ তাদের মধ্যে একটা রিপালশন হয়, সেই রিপালশনটা ক্লোরিনে একটু হলেও কম হয়। কথাটা বোঝা যাচ্ছে? তো এই মারাত্মক রিপালশনটা থাকার জন্য সামান্য এনার্জি দিলেই এই ফ্লোরিন ফ্লোরিন বন্ডটা ভেঙে যায়। বোঝা গেল? এই কারণে the bond dissociation enthalpy of fluorine is comparatively low. তাহলে এটাই লিখতে হবে। It is due to the smaller size of fluorine the repulsion between the lone pairs are very high. So as a result, F bond can স্যার দ্য রিপালশনের পরে কি লেখা? দ্য রিপালশন between, আচ্ছা ঠিক আছে, no, can be dissociated by applying small amount of energy. হলো, যেহেতু ক্লোরিন ফ্লোরিন রিপালশনটা খুব বেশি, লোন পেয়ার রিপালশনটা খুব বেশি, তো অ্যাজ এ রেজাল্ট ওই বন্ডটা খুব উইক হয়, খুব সহজেই সামান্য এনার্জি অ্যাপ্লাই করলে বন্ডটা ব্রেক করে যায়। বোঝা গেল? এই গেল ফিজিক্যাল প্রপার্টি অফ দি গ্রুপ 17 এলিমেন্টস। এবারে চলে আসবো কেমিক্যাল প্রপার্টিসে। কেমিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস হলো। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে সবার প্রথমে আমাদেরকে পড়তে হবে অক্সিডেশন স্টেট। অক্সিডেশন স্টেট, দেখো অক্সিডেশন স্টেট অফ দ্য গ্রুপ 17 এলিমেন্ট ইন জেনারেল ইজ -1, কিন্তু তাছাড়া এরা +1 অক্সিডেশন স্টেটে থাকতে পারে, আচ্ছা এরা +3 অক্সিডেশন স্টেটে থাকতে পারে, এরা +5 অক্সিডেশন স্টেটে থাকতে পারে, এরা +7 অক্সিডেশন স্টেটে থাকতে পারে। বোঝা গেল? তো কি করে থাকতে পারে সেটা দেখতে হবে। আচ্ছা, ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু একটাই পসিবিলিটি, দ্যাট ইজ -1, কিন্তু ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ক্ষেত্রে এগুলো দেখা যায়। আর অ্যাস্টাটিনকে নিয়ে আমাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে ফ্লোরিন ক্লোরিন বা ব্রোমিনের ক্ষেত্রে কেন এরকম দেখা যায়? দেখো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ইজ NH2 NP5, তাই তো? অলরেডি দেখে নিয়েছি এটা। আচ্ছা, তাহলে NH2 যদি হয় এরকম আর NP5 যদি হয় তাহলে সেটা এইভাবে লিখবো 1 2 3 4 5 হলো। তাহলে NH2 NP5। আচ্ছা, এই ক্ষেত্রে কি থাকে, একটা ভ্যাকেন্ট ND থাকে। কাদের ক্ষেত্রে থাকে? ক্লোরিন এর ক্ষেত্রে কিন্তু থাকে না, ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ক্ষেত্রে একটা ভ্যাকেন্ট ND থাকে। হলো। আচ্ছা, এবার কি হবে দেখো,
এই গ্রাউন্ড স্টেটে আমরা কি দেখতে পাচ্ছি? এই গ্রাউন্ড স্টেটে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা আনপেয়ার্ড ইলেকট্রন। তো +1 বা -1 স্টেটে তারা থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিয়ে যাও, তাহলে কি দেখতে পাবে? একটা ইলেকট্রনকে জাম্প করা হবে এখানে, দেখো 1 2 3 4 5 একটা জাম্প করিয়ে দিয়েছি, তাই না? এবারে বলো কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন? স্যার কটা 3টা। আনপেয়ার্ড ইলেকট্রন? 3টা। আচ্ছা, এবার সেকেন্ড এক্সাইটেড স্টেটে নিয়ে যাও, তার মানে আরেকটা ইলেকট্রন এখান থেকে এখানে জাম্প করবে, তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট কেমন দেখতে হবে? দেখো 1 2 3 4 5 6 আরেকটা এখানে চলে গেছে, তাহলে এবার কয়টা লোন পেয়ার? লোন স্যার পেয়ার তো 5। বলবো না, আনপেয়ার্ড ইলেকট্রন 5টা হয়ে গেল। এবার থার্ড এক্সাইটেড স্টেট NS থেকে ND তে যাবে, দেখো ওয়ান টু থ্রি, তাহলে এবার দেখো কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন? স্যার 7। 7। তো এই কারণেই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যাদের ক্ষেত্রে ND অরবিটাল গুলো থাকে তারা +1 +3 +5 and +7 এই অক্সিডেশন স্টেট গুলো একই সঙ্গে শো করতে পারে। বোঝা গেল? বোঝা গেল? সবাই বুঝতে পারলে? দেখো সোহম, সোহম বুঝতে পারলে? বাহ, বাকিটা কোনো অসুবিধা? নো স্যার। অর্কবলের কোনো সমস্যা? দীপঙ্কর? হ্যাঁ স্যার। ওকে, No, sir. তো নেক্সট দেখো, halogens are very strong oxidizing agent. কেন? এক্সপ্লেইন। কেন? কারণ হ্যালোজেন গুলো অত্যন্ত সহজে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে X মাইনাসে কনভার্ট হতে পারে। ঠিক আছে? তো এই কারণে এই হ্যালোজেন গুলো খুব সহজেই নিজেরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, নিজেরা রিডিউসড হয়ে যেতে পারে হ্যালাইড আয়নে। তো স্বাভাবিক, যারা নিজেরা রিডিউসড হবে তারা কি বেটার অক্সিডাইজিং এজেন্ট, তাই তো? As the halogens can easily accept electron and gets converted into halide ions, hence they can be or they behave as a strong oxidizing agent. হলো? বোঝা গেল? তাহলে ফ্লোরিন is the strongest oxidizing agent among the halogen elements. তো যত তুমি উপর থেকে নিচের দিকে যাবে অক্সিডাইজিং নেচার কি হবে? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডিক্রিজ। ডিক্রিজ করতে থাকবে। ঠিক আছে?
বোঝা গেল? এতটাই ডিক্রিজ করে যাবে। ফর এক্সাম্পল আয়োডিনকে অক্সিজেন পর্যন্ত অক্সিডাইজ করে দিতে পারে, এমন অবস্থা। ওর নিজের অক্সিডেশন হয়ে যাবে। অ্যাকচুয়ালি তো ডিডাকশন হওয়ার কথা, বাট ওর নিজের অক্সিডেশন হয়ে যাবে উল্টো। কেন? কারণ ওর থেকে অক্সিজেন তখন অনেক স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এটা ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু কখনো হবে না। anomalous behavior of fluorine. Anomalous means abnormal, ঠিক আছে? ফ্লোরিন আর পাঁচটা হ্যালোজেনের থেকে অ্যাবনর্মাল বিহেভিয়ার শো করে। কিছুই না, এর পেছনে কয়েকটা কারণ আমরা জাস্ট পড়ব। কি কারণ? কারণ হলো এর এক্সেপশনালি স্মল সাইজ। এক্সেপশনালি স্মল সাইজ, ঠিক আছে? 2 নম্বর, আর কি হতে পারে? ভেরি হাই ইলেকট্রোনেগেটিভ নেচার। বোঝা গেল? ভেরি স্মল সাইজ, ভেরি হাই ইলেকট্রোনেগেটিভ নেচার, লো FF bond dissociation enthalpy, bond dissociation enthalpy, এগুলো কিছু ফ্যাক্টর, ঠিক আছে? তাছাড়া আরেকটা ফ্যাক্টর আছে, অ্যাবসেন্স অফ ডি অরবিটাল। ভালো করে দেখবে, ফ্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি লেখো তাহলে সেখানে কোনো ডি অরবিটাল নেই। তাহলে দ্য অ্যাবসেন্স অফ ডি অরবিটাল ইজ অলসো রেসপন্সিবল। তো এই যে এই যে ফ্যাক্টর গুলো আছে, দিস ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর দি অ্যাবনর্মাল বিহেভিয়ার অফ ফ্লোরিন। বোঝা গেল? আচ্ছা, তো এইবার রিঅ্যাক্টিভিটি পড়তে হবে। রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেনস, রিঅ্যাক্টিভিটি অফ হ্যালোজেনস। আচ্ছা, এক এক করে। নাম্বার 1, reactivity towards hydrogen. Reactivity towards hydrogen কি হবে? হাইড্রাইড ফর্মেশন হবে। তাই না? দেখো হাইড্রাইড কিভাবে ফর্মেশন হবে। তো হাইড্রোজেনের সঙ্গে HF, ঠিক আছে? আচ্ছা, ক্লোরিনের সঙ্গে HCl, তারপর ব্রোমিনের সঙ্গে HBr, আয়োডিনের সঙ্গে HI। এগুলোকে সেই অর্থে হ্যালাইড বলা উচিত, বাট আমি যেহেতু এটাকে কনসিডার করছি হ্যালোজেনের রেসপেক্টে, সেই কারণে আমরা কিন্তু এগুলোকে হাইড্রাইড বলছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এগুলোকে হ্যালাইডই বলা উচিত। যাই হোক, তো এগুলো এক একটা কি অ্যাসিডিক নেচার শো করে, ঠিক আছে? HF, HCl, HBr, HI অ্যাসিডিক নেচার কেন শো করে? কারণ এই যে হ্যালোজেনটা দেখতে পাচ্ছ, দিস ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, আর এই যে হাইড্রোজেনটা দেখতে পাচ্ছ, দিস ইজ ইলেকট্রোপজিটিভ। তাহলে এদের পোলারিটি অত্যন্ত বেশি হয়। তো পোলারিটি বেশি হওয়ার জন্য এই যে বন্ডটা খুব সহজে ভেঙে যায়, তো H+ বেরিয়ে যায়। যে H+ ভালো দেয় সেকে অ্যাসিড। তো এই কারণে এগুলো অ্যাসিডিক নেচার শো করে, ঠিক আছে? আচ্ছা, তো HX বন্ডের, ঠিক আছে, স্ট্রেংথ কিভাবে বুঝবো কোনটা বেশি কোনটা কম? যত সাইজ বাড়বে এদিক থেকে এদিকে গেলে, ক্লোরিন থেকে ক্লোরিন, ক্লোরিন থেকে ব্রোমিন, ব্রোমিন থেকে আয়োডিন, অ্যাটমিক সাইজ বাড়ছে। তো অ্যাটমিক সাইজ অফ দ্য হ্যালোজেন ইনক্রিজেস, তাই না? অ্যান্ড HX বন্ড লেন্থ কি হচ্ছে? ইনক্রিজেস। অ্যাটমিক সাইজ বাড়ছে, HX বন্ড লেন্থ বাড়ছে। তো HX বন্ড লেন্থ যত বাড়ছে তত HX বন্ড কি হচ্ছে? উইক হচ্ছে। Hence the strength of HX bond
decreases, and hence the acidity increases. বোঝা গেল? সাইজ বাড়ছে, বন্ডের স্ট্রেংথ কমছে। বন্ডের স্ট্রেংথ যত কমবে বন্ড তত সহজে ভাঙবে, বন্ড যত সহজে ভাঙবে তত H+ সহজে বেরোবে, H+ যত সহজে বেরোবে অ্যাসিডিটি তত বাড়বে। কোনো কোয়েশ্চেন, কোনো ডাউট নো স্যার। নেই তো? তাহলে HF এর অ্যাসিডিটি সবচেয়ে কম, HI এর অ্যাসিডিটি সব থেকে বেশি। বোঝা গেল? ঠিক আছে, তো রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন, এটা গেল টুয়ার্ডস হাইড্রোজেন। নেক্সট রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস অক্সিজেন, তাহলে কি এক্সপেক্টেড? অক্সিজেনের সঙ্গে কেউ একটা রিঅ্যাকশন করলে কি এক্সপেক্টেড? না, যে অক্সাইড ফর্মেশন হবে, তাই তো? কিন্তু ফ্লোরিন ইজ অ্যান এক্সেপশন। এই জিনিসটা আমরা অলরেডি গ্রুপ 16-এ অক্সিজেন পড়তে গিয়ে দেখে ফেলেছি, তাই তো? কি দেখেছি? দেখেছি অক্সিজেনের সঙ্গে ফ্লোরিনের রিঅ্যাকশনে দুটো এলিমেন্ট কম্পাউন্ড তৈরি হতে পারে, একটা OF2 আর একটা O2F2, তাই না? এই দুটো ক্ষেত্রে অক্সিজেনের অক্সিডেশন স্টেট থাকে +1, ঠিক আছে? আরেকটা কি? একটা +1, আরেকটা কি? বলতে পারবে? +2, একটা +1 আরেকটা +2। এটা বলতে পারবে কোনটাতে +1 কোনটাতে +2? স্যার OF2 তে +2 আর হলো O2F2 তে +1। একদম, O2F2 তে +1, OF2 তে +2, ঠিক আছে? তাহলে এটা একটা এক্সেপশন। তো ফ্লোরিন এমন একটা এলিমেন্ট যে অক্সিজেনের সঙ্গে ফ্লোরাইড ফর্ম করতে পারে, ঠিক আছে? তাছাড়া বাকি যে সমস্ত এলিমেন্টগুলো আছে তারা কিন্তু অক্সাইডই তৈরি করে, ঠিক আছে? কিছু কিছু অক্সাইডের এক্সাম্পল দেখা যাক। ক্লোরিনের অক্সাইডের এক্সাম্পল দেখবো, ব্রোমিনের অক্সাইডের এক্সাম্পল দেখবো, আয়োডিনের অক্সাইডের এক্সাম্পল দেখবো। কি কি দেখবো? দেখো, ক্লোরিনের কিছু অক্সাইড Cl2O, ClO2, Cl2O6 and Cl2O7, এগুলো ক্লোরিনের অক্সাইড, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ব্রোমিনের কিছু অক্সাইড Br2O, BrO2, BrO3, এগুলো হলো ব্রোমিনের অক্সাইড। একইভাবে আয়োডিনের কিছু অক্সাইড I2O4, I2O5, I2O7, বোঝা গেল? এগুলো আয়োডিনের অক্সাইড। তাহলে ফ্লোরিনের কিছু অক্সাইড তো হলো না, বেসিক্যালি ফ্লোরাইড হয়ে গেল, কিন্তু ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনের কিছু অক্সাইড হতে পারে, সেগুলো আমরা দেখলাম। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস বলে রাখি, আবার ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে আমরা ডিসকাস করেছিলাম একটা ডি অরবিটাল আছে, তাই তো? তাহলে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডি অরবিটাল ওরা কি করতে পারে? দে ক্যান ফর্ম মাল্টিপল বন্ড উইথ অক্সিজেন। তাহলে অক্সিজেনের সঙ্গে ওরা মাল্টিপল বন্ড ফর্ম করতে পারে, কেন? কারণ ওদের ডি অরবিটাল আছে। বোঝা গেল? এরকম ভাবে পড়বে। নেক্সট, অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্টিভিটি হলো, নেক্সট হবে রিঅ্যাক্টিভিটি উইথ মেটাল, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস মেটাল। তো সবাই জানি যে একটা মেটালের সঙ্গে একটা হ্যালোজেন যদি রিঅ্যাক্ট করে কি হবে? তাহলে সবাই জানি হ্যালাইড ফর্ম করবে, তাই তো? তো সহজেই কয়েকটা এক্সাম্পল দেখে নি। ম্যাগনেসিয়াম বা সোডিয়াম, যাই বলো না কেন, এগুলো তো সলিড হয়। যে কোনো
হ্যালোজেন, যেমন ক্লোরিন বলো ব্রোমিন বলো, তাদের সঙ্গে যদি এরা রিঅ্যাক্ট করে তাহলে কি হবে? সল্ট তৈরি করবে। যেমন ম্যাগনেসিয়াম তৈরি করবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড, সোডিয়াম তৈরি করবে সোডিয়াম ব্রোমাইড বা সোডিয়াম ক্লোরাইড। বোঝা গেল? আয়নিক ক্যারেক্টারের নেচার কি হয়? দেখো, আয়নিক ক্যারেক্টারের নেচার হয়, যদি মেটাল ফ্লোরাইড হয় তার আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি হয়, তারপর মেটাল ক্লোরাইড, তারপর মেটাল ব্রোমাইড, আর ফাইনালি মেটাল আয়োডাইড। ঠিক আছে? তাহলে যত এদিক থেকে এদিকে যাব আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। হলো? তো যাই বলো, যত তুমি নিচের দিকে আসতে থাকবে, ঠিক আছে, তত কিন্তু আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। ঠিক আছে? যত উপরের দিকে থাকবে মানে ফ্লোরিনের দিকে, আয়নিক ক্যারেক্টার কিন্তু বাড়বে। বোঝা গেল? নেক্সট, হ্যাঁ স্যার। reactivity towards halogen itself. Reactivity towards halogen মানে একটা হ্যালোজেন যদি আরেকটা হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে, করতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারে, কেন করতে পারে না? তো একটা হ্যালোজেন যদি আরেকটা হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে একটা বিশেষ ধরনের কম্পাউন্ড ফর্ম করে, এদেরকে বলা হয় ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস গুলো অনেক রকমের হতে পারে, অনেক ফর্মের হতে পারে। একদম শেষে গিয়ে এই এলিমেন্টগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? আপাতত ডাইরেক্ট চলে যাই কয়েকটা এলিমেন্টে, এই গ্রুপ 17 এলিমেন্টগুলোর কয়েকটা এলিমেন্টের কয়েকটা স্পেশাল কম্পাউন্ড আমাদেরকে করতে হবে, সেগুলো এখন স্যার কি ডিসকাস করব। নামটা কি বলে? ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস। কম্পাউন্ডস, ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডস, ইন্টার হ্যালোজেন। সবার প্রথমে ক্লোরিন। আমরা জানি ক্লোরিনের ফর্মুলা Cl2। তো ক্লোরিন কি জিনিস? ক্লোরিন হলো একটা গ্যাস, তাই তো সবাই জানি। আচ্ছা, ক্লোরিনের প্রিপারেশন কিভাবে করতে হয় সেটা শিখতে হবে। তাহলে প্রিপারেশন, দেখো ক্লোরিনের প্রিপারেশন করার কিছু প্রসেস আছে। যেমন ধরো MnO2, নাম কি? ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। তার মধ্যে যদি HCl আমরা চালাই তাহলে MnCl2 তৈরি হয়, তার সঙ্গে ক্লোরিন গ্যাস তৈরি হয়, আর তার সঙ্গে ওয়াটার তৈরি হয়। তো রিয়াকশনটাকে ব্যালেন্স করতে হবে। দেখো 4HCl, এখানে MnO2 থাকলো, Cl2 থাকলো, আর এখানে 2H2। ঠিক আছে? এই একটা রিয়াকশনই পড়বে, দুনিয়ার রিয়াকশন পড়ে লাভ নেই। আরো কিছু রিয়াকশন দেখবে বইতে পেয়ে যাবে, তবে গাদাগুচ্ছের রিয়াকশন পড়ে লাভ নেই, একটা রিয়াকশনই পড়বে। হলো? তাছাড়া আরেকটা জিনিস করতে পারি, ইলেকট্রোলিসিস অফ ব্রাইন। ব্রাইন মানে কি? NaCl এর সলিউশন। তাহলে এইটা একটা হলো, আর এটা হলো ইলেকট্রোলিসিস অফ ব্রাইন। ইলেকট্রোলিসিস অফ ব্রাইন, ব্রাইন মানে NaCl এর সলিউশনকে বলা হয় ব্রাইন। বোঝা গেল? তো স্বাভাবিক, তোমরা জানো Na প্লাস আর Cl মাইনাস। NaCl যদি ডিসোসিয়েট করি বা NaCl কে যদি ইলেকট্রোলিসিস করা হয় তাহলে Na প্লাস আর Cl মাইনাস দুটো আয়ন তৈরি হয়, তাই তো? Na প্লাস হলো ক্যাটায়ন, তো ক্যাটায়নের কাজ হলো ক্যাথোডে চলে যাওয়া, আর অ্যানায়নের কাজ হলো অ্যানোডে চলে যাওয়া, তাই তো? ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন নেয়, ইলেকট্রন নেয়, নিয়ে মেটালে কনভার্ট হয়। অ্যানায়ন অ্যানোডে যায়, গিয়ে ইলেকট্রন রিলিজ করে, গিয়ে কিসে কনভার্ট হয়? Cl2, ক্লোরিন। ব্যালেন্স করে দিই। বোঝা গেল? তাহলে এই মেথডটা দিয়েও কিন্তু আমরা ক্লোরিন প্রিপেয়ার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ক্লোরিনের প্রপার্টিজ। প্রিপারেশন গেল, প্রপার্টিজ। গাদাগুচ্ছের প্রিপারেশন শিখে লাভ নেই, কোনো কাজে লাগবে না, দু একটা শিখবে, যদি আসবে তো পারলে, যদি না পারলে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই, দুঃখ করে লাভ নেই। প্রপার্টিজ, হ্যাঁ, যদি পড়তে পারো কেউ তাহলে মোস্ট ওয়েলকাম, আমার কোনো আপত্তি নেই, তোমরা যদি পড়তে পারো, একটা দুটোর বেশি প্রিপারেশন। যাই হোক, প্রপার্টিজে আসি।
প্রথমত প্রপার্টিজের মধ্যে প্রথমে পড়তে হবে ফিজিক্যাল প্রপার্টিজ, তারপরে কেমিক্যাল প্রপার্টিজ। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে কি পড়ে? ওর নেচার কেমন, মানে ও দেখতে কেমন, ওর স্মেল কেমন, সেগুলো। তাহলে ক্লোরিন কি? একটা গ্রিনিশ ইয়েলো গ্যাস, গ্রিনিশ ইয়েলো গ্যাস, তাই না? একটা গ্রিনিশ ইয়েলো গ্যাস উইথ পাঞ্জেন্ট স্মেল। পাঞ্জেন্ট মানে ঝাঁঝালো গন্ধ, ঠিক আছে? এবার দেখো, তোমরা 2 বছর 3 বছর প্র্যাকটিক্যাল করোনি, এবার পাঞ্জেন্ট স্মেল সম্পর্কে আমার মনে হয় না তোমাদের খুব একটা ধারণা আছে। আছে কি? আছে? না স্যার। নেই তো, থাকার কথা না, কারণ প্র্যাকটিক্যাল যদি না করে থাকো তাহলে এটা হওয়ার কথা না। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। শোনা যাচ্ছে আমার কথা?
ওকে, তাহলে আমরা পড়ছিলাম ক্লোরিন। ক্লোরিনের ফিজিক্যাল প্রপার্টিজ। ক্লোরিন কি? ক্লোরিন একটা গ্রিনিশ ইয়েলো গ্যাস। ক্লোরিনের একটা খুব বাজে পাঞ্জেন্ট স্মেল থাকে, তাই তো? আচ্ছা, তাছাড়া কি? ক্লোরিন ইজ হেভিয়ার দ্যান এয়ার। ইট ইজ হেভিয়ার দ্যান এয়ার। এয়ারের থেকে হেভিয়ার হয়, ঠিক আছে? আর কি? ইট ইজ সলিউবল ইন ওয়াটার। ইট ইজ সলিউবল ইন ওয়াটার। এই কটা প্রপার্টি পড়বে, ব্যাস যথেষ্ট ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে। এবারে চলে আসতে হবে কেমিক্যাল প্রপার্টিজে। কেমিক্যাল প্রপার্টিজে কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে কি কি পড়বে দেখ। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে যেটা পড়বে সেটা হলো ক্লোরিন কিভাবে রিয়াক্ট করে অন্য একটা এলিমেন্টের সঙ্গে। ফার্স্ট অফ অল, ধরো হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন যদি রিয়াক্ট করে তাহলে কি করবে? তাহলে HCl তৈরি করবে। তাহলে হাইড্রোজেনের সঙ্গে যদি ক্লোরিন রিয়াক্ট করে তাহলে HCl তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া কিছু কম্পাউন্ড আছে যাদের সঙ্গে ক্লোরিন রিয়াক্ট করে, যেমন ধরো H2S। H2S এর সঙ্গে যদি ক্লোরিন রিয়াক্ট করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু HCl তৈরি করবে আর তার সঙ্গে সালফার তৈরি করবে। ব্যালেন্স করতে হবে 2HCl। বাকি দেখো সব ব্যালেন্স করা আছে, কোনো সমস্যা নেই। তাছাড়া কিছু কিছু এলিমেন্ট আছে, যেমন কম্পাউন্ড আছে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে ক্লোরিন যদি রিয়াক্ট করে তাহলে কি হবে? সল্ট তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড, তার সঙ্গে NaOCl, ঠিক আছে? আর H2O। NaOCl এর নাম হলো সোডিয়াম হাইপোক্লোরাইড। নামটা মনে রাখতে হবে, সোডিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে? তো এই NaOH এর সঙ্গে ক্লোরিনের রিয়াকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটা ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা রিয়াকশন আমি বারবার করে বলে দিচ্ছি, ব্যালেন্স করতে হবে। যদি ব্যালেন্স না করো তাহলে কিন্তু রিয়াকশন হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ডাইলিউট NaOH ইউজ করি। হ্যাঁ, যদি আমরা কনসেন্ট্রেটেড NaOH ইউজ করতাম তাহলে রিয়াকশনটা অন্যরকম হতো, ঠিক আছে? সেটা আমাদের দরকার নেই পড়ার। যেটা আমাদের মোর ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, সেটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে ক্লোরিনের রিয়াকশন। তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডের মতোই একটা বেস, ঠিক আছে? তার সঙ্গে যদি ক্লোরিনের আমি রিয়াক্ট করাই তাহলে কি হবে? CaOCl2 এটা তৈরি হবে। এর নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, যাকে আমরা সাধারণ ভাষায় ব্লিচিং পাউডার বলে থাকি। কি নাম? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ঠিক আছে? ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ছাড়া আর কি কি হতে পারে? সোডিয়াম ক্লোরাইডের মতন ক্যালসিয়াম ক্লোরাইড হবে, আর তাছাড়া হবে ওয়াটার। রিয়াকশনকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? রিয়াকশনকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স না করলে কিন্তু মার্কস কাটা যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, বারবার করে আমি কিন্তু কথাটা বলে দিচ্ছি, হলো? আচ্ছা, ক্লোরিনের বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশন, মানে হাইড্রোকার্বন বলতে পারি। হাইড্রোকার্বনের সঙ্গে যদি ক্লোরিন রিয়াক্ট করে, যেমন মিথেন, আমরা সবাই জানি মিথেনের সঙ্গে ক্লোরিন কিভাবে রিয়াক্ট করে। মিথেনের সঙ্গে ক্লোরিন রিয়াকশনে মিথাইল ক্লোরাইড তৈরি হয় আর তার সঙ্গে HCl তৈরি হয়, তাই তো? তাহলে মিথেনের সঙ্গে ক্লোরিনের রিয়াকশনে কি তৈরি হবে? মিথাইল ক্লোরাইড আর HCl, তাই তো? সোহম, তোমার কি 4:30 থেকে পড়া আছে? হ্যাঁ স্যার। লিংক দিয়েছে? না স্যার। আচ্ছা, লিংক দিয়ে লিভ করে যেও, আর রেকর্ডিং আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। যেটুকুনি তুমি মিস করবে সেটুকু তুমি পরে দেখে নিতে পারো, ঠিক আছে? লিংক দিলে আমাকে কিছু বলার দরকার নেই, চুপচাপ বেরিয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, মিথেন ক্লোরিনের সঙ্গে কি করবে? মিথাইল ক্লোরাইড তৈরি করে। রিয়াকশনটা কিন্তু শেষ হয় না এখানে, রিয়াকশনটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। আর H বা ডিফিউজ সানলাইট এখানে আমাদের দরকার পড়ে। এমনি ইথেনের সঙ্গেও রিয়াক্ট করবে, করেসপন্ডিং হ্যালাইড ফর্ম করবে। তো এইভাবে রিয়াকশন করে ক্লোরিন, ঠিক আছে? আচ্ছা, ক্লোরিনের আরেকটা ব্যাপার, ক্লোরিন কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট। কি? অক্সিডাইজিং এজেন্ট। তুমি যে কটা রিয়াকশন দেখতে পাচ্ছ ক্লোরিনের, প্রত্যেকটা ক্ষেত্রে ক্লোরিন কিন্তু অন্যকে অক্সিডাইজ করছে, তাই তো? একটা এক্সাম্পল দিয়ে দিই।
যেমন FeSO4 এর নাম ফেরাস সালফেট। এর মধ্যে আমি যদি সালফিউরিক অ্যাসিড ইউজ করি আর তার সঙ্গে আমি যদি ক্লোরিন অ্যাড করি, তাহলে এটা ফেরাস সালফেটটা আস্তে আস্তে ফেরিক সালফেটে কনভার্ট হয় আর তার সঙ্গে HCl গ্যাস আমরা পাই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আয়রনটা যেটা আছে, এই আয়রনটা কিন্তু +2 স্টেট থেকে +3 স্টেটে যাচ্ছে। ঠিক আছে, মানে আয়রনের অক্সিডেশন হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা একটা অক্সিডাইজিং এজেন্ট ইউজ করছি, সেই কারণেই হচ্ছে। ঠিক আছে, তাছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন আয়োডিন এর সঙ্গে ক্লোরিনের রিয়াকশন ইন প্রেজেন্স অফ ওয়াটার কি তৈরি হবে? আয়োডিক অ্যাসিড আর তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশি ফোকাস করবে এই রিয়াকশনটার উপরে। আর পরেরটাও পড়বে, অতটা ইম্পর্টেন্স না দিলেও চলবে, কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। যাই হোক, আচ্ছা, ক্লোরিনকে আমরা ব্লিচিং এর কাজে ইউজ করতে পারি। ব্লিচিং কথাটার অর্থ কি কেউ বলতে পারবে? ব্লিচিং মানে কি বলতে পারবে কেউ? ব্লিচিং মানে কি? দীপঙ্কর বলতে পারবে ব্লিচিং মানে কি? স্যার কোনো Bleaching? ক্লিন করা টাইপ স্যার? না, ক্লিন করা না। ব্লিচিং মানে কোনো কিছুর কালার নষ্ট করে দেওয়া, কোনো কিছুকে ডিকালারাইজ করা। বুঝতে পারলে? ক্লোরিন এই কাজে ইউজ করা হয় অ্যাজ আ ব্লিচিং এজেন্ট। ব্লিচিং এজেন্ট, তাহলে কেন ব্লিচিং এজেন্ট? দেখো, ক্লোরিনকে যখন ওয়াটারে ডিসলভ করা হয় তখন ক্লোরিন ন্যাসেন্ট অক্সিজেন বলে একটা খুব মারাত্মক অক্সিডাইজিং এজেন্ট তৈরি করে। হাইলি রিঅ্যাক্টিভ ন্যাসেন্ট অক্সিজেন, এটাকে বলা হয় ন্যাসেন্ট অক্সিজেন। ঠিক আছে, এই ন্যাসেন্ট অক্সিজেনই যদি কোনো কালার্ড সাবস্টেন্সের উপর আমরা অ্যাড করি, কোনো কালার্ড সাবস্টেন্সের সাথে যদি এই ন্যাসেন্ট অক্সিজেনকে অ্যাড করা হয় তাহলে কালার চলে যায়। বুঝতে পারলে? এই কারণে ক্লোরিনকে অ্যাজ আ ব্লিচিং এজেন্ট আমরা ইউজ করি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরিন শেষ, হ্যাঁ, হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, হাইড্রোজেন ক্লোরাইড যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড, সবাই জানি। তো প্রথমেই পড়তে হবে হাইড্রোজেন ক্লোরাইডের প্রিপারেশন। একটা ফেমাস প্রিপারেশন আছে, ছোটবেলা থেকে পড়ে আসছো। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সালফিউরিক অ্যাসিড যদি অ্যাড করে দিই তাহলে HCl তৈরি হয়। কি তৈরি হয়? সোডিয়াম হাইড্রোজেন সালফেট আর তার সঙ্গে HCl, এই রিঅ্যাকশনটাই পড়বে। ঠিক আছে, আর কিচ্ছু পড়ার দরকার নেই, একটাই প্রিপারেশন। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রপার্টিজ। প্রপার্টিজের মধ্যে ফার্স্টে ফিজিক্যাল প্রপার্টিজ, দেন কেমিক্যাল প্রপার্টিজ। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে দেখতে কেমন? অবভিয়াসলি একটা কালারলেস লিকুইড, তাই তো? আচ্ছা, কালারলেস লিকুইড তো বলা ঠিক না, অ্যাকচুয়ালি গ্যাসই বলা উচিত। কালারলেস গ্যাস containing pungent smell। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোজেন ক্লোরাইড দুজনেরই তো কেমিক্যাল ফর্মুলা এরকম HCl। দুটোর মধ্যে ডিফারেন্স কি বলতে পারবে? হাইড্রোজেন ক্লোরাইড কখন বলি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কখন বলি? বলো তো, কে বলতে পারবে? স্যার যখন ওয়াটারের মধ্যে একটা কথা, যখন ও লিকুইড ফর্মে থাকে তখন তাকে বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যখন ও গ্যাস ফর্মে থাকে তখন তাকে বলি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এইটাই পার্থক্য, এর থেকে বেশি আর কোনো পার্থক্য নেই।
বুঝতে পারলে? যখন লিকুইড ফর্মে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড, যখন গ্যাস ফর্মে তখন হাইড্রোজেন ক্লোরাইড। ব্যাস, আর কিচ্ছু না। হলো? আচ্ছা, তাহলে ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে কেমন দেখতে? একটা কালারলেস গ্যাস, ও কি একটা পাঞ্জেন্ট স্মেল আছে ওর, ঠিক আছে? আচ্ছা, হাইলি সলিউবল ইন ওয়াটার, হাইলি সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে? ওয়াটারে অত্যন্ত বেশি সলিউবল। তাহলে HCl কে যদি ওয়াটারে আমরা সলিউবল করি তাহলে কি হবে? হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে আর Cl মাইনাস তৈরি হবে, ঠিক আছে? জাস্ট এইটুকুনি মনে রাখবে, এর থেকে বেশি কিন্তু মনে রাখার কিছু দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো অ্যামোনিয়ার সঙ্গে HCl রিঅ্যাক্ট করে। দেখো, অ্যামোনিয়া আর HCl দুটোই কিন্তু গ্যাস। যেটা তৈরি হয় দ্যাট ইজ অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু সলিড, একটা হোয়াইট সলিড। এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ রিয়াকশনস যেখানে একটা দুটো গ্যাস কম্বাইন করে একটা সলিড তৈরি করে। এরকম রিয়াকশন কিন্তু সহজে তোমার মনে পড়বে না, যেখানে দুটো গ্যাস কম্বাইন করে আর একটা সলিড তৈরি করে, ঠিক আছে? বোঝা গেল? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়া কাকে বলে? HCl আর HNO3 এর মিক্সচার কত রেশিওতে বলতে পারবে? 3:1 রেশিওতে। এটাকে বলা হয় অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিজিয়ার কাজ কি? ইট ক্যান ডিসলভ metals like gold, platinum। এবার এত অবধি ক্লাস 10 ছিল, ঠিক আছে? এবার ক্লাস 12 কি করতে হবে? রিয়াকশন গুলো করতে হবে, ঠিক আছে? সিলভার তো লাগবে না, প্ল্যাটিনাম আর গোল্ড পড়বো। প্ল্যাটিনাম আর গোল্ড, প্রথমে গোল্ড, তার সঙ্গে H+, ঠিক আছে? NO3 মাইনাস কোত্থেকে আসে? নাইট্রিক অ্যাসিড থেকে। Cl মাইনাস কোত্থেকে আসে? HCl থেকে। তৈরি হয় সল্ট প্লাস NO প্লাস 2H2O। তো ব্যালেন্সটা কমপ্লিট করে দিই। এখানে এখানে 4টা Cl মাইনাস আর এখানে 4টা H+। ব্যাস। সিমিলারলি প্ল্যাটিনামের সঙ্গেও কিন্তু একইভাবে রিঅ্যাক্ট করে। এখানে 16টা H+, এখানে 4টা NO3 মাইনাস, এখানে 18টা Cl মাইনাস, এখানে 3খানা PtCl6 2 মাইনাস প্লাস 4টা NO আর 8টা জল। আচ্ছা, এই রিয়াকশনগুলোকে তোমরা যদি চাও আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করতে পারো, ঠিক আছে? এটা মনে রাখতে পারবে না, ঠিক আছে? পরীক্ষার আগের দিন বা পরীক্ষার দিন সকালে যদি পড়ে যাও, চান্সেস আছে যে পরীক্ষা দিতে গিয়ে ভুলে গেলে। তো এরকম ভাবে মনে রাখার থেকে আয়ন ইলেকট্রন মেথডে যদি ব্যালেন্স করতে পারো, যেমন দেখো এই পিটিটা আস্তে আস্তে কিসে কনভার্ট হচ্ছে? এটাতে কনভার্ট হচ্ছে, তাহলে এটা অক্সিডেশন, তাই না? হয়ে যাচ্ছে। আর রিডাকশন বার করবে, দেখবে নাইট্রোজেনের কিছু একটা হচ্ছে, রিডাকশন বা কিছু একটা। তো তোমরা কি করবে? বা Cl মাইনাস দিয়েও করতে পারো। যাই হোক, তো এটাকে আয়ন ইলেকট্রন মেথডে তোমরা ব্যালেন্স করতে পারো যদি চাও, অথবা যদি মনে করো ডাইরেক্ট করবো সেটাও করতে পারো। হ্যাঁ, এইভাবে তো আসবে না যে প্ল্যাটিনামের সঙ্গে রিয়াকশন লেখো, বলবে যে অ্যাকোয়ারিজিয়ার একটা এক্সাম্পল দাও, বা অ্যাকোয়ারিজিয়াতে কেন এই মেটালগুলো ডিসলভ করে সেটার একটা এক্সাম্পল দাও। তো ভালোই গোল্ডেরটা লিখে দেবে, ঝামেলা মিটে যাবে। ওটা তো অত ঝামেলা নেই, প্ল্যাটিনামেরটাতে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? তো প্ল্যাটিনামেরটা আমার মতে না লেখাই ভালো। যদি কেউ মনে রাখতে পারো তাহলে মোস্ট ওয়েলকাম, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর কি? কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশন উইথ কার্বনেটস অ্যান্ড বাইকার্বনেটস, রিয়াকশন উইথ metal carbonates and bicarbonates কিভাবে রিঅ্যাক্ট করে দেখো।
যে কোনো মেটাল কার্বনেট বলো বা মেটাল বাইকার্বনেট বলো, যাই বলো, তাদের সঙ্গে যদি HCl রিয়াক্ট করে তাহলে সল্ট অ্যান্ড ওয়াটার অ্যান্ড কার্বন ডাই অক্সাইডই ফর্ম করবে যে কোনো মূল্যেই। তাহলে সোডিয়াম কার্বনেটের সঙ্গে সল্ট, ওয়াটার অ্যান্ড কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। অথবা আমরা যদি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট নিই, তার সঙ্গে HCl অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রেও সেটা সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার অ্যান্ড কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে, ঠিক আছে। একইভাবে কোনো অসুবিধা নেই। তো এরকম দুটো রিয়াকশন জাস্ট করবে। কার্বনেট এর সঙ্গে যেমন কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, তেমনি সালফাইড বা সালফেটের সঙ্গে সালফার ডাই অক্সাইড তৈরি করবে। ওকে, তো সেটা অতটা ইম্পর্টেন্ট না। কার্বনেট আর বাইকার্বনেট এই দুটোই একটু ভালো করে মন দিয়ে পড়বে। এবার অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেন হলো, অক্সো অ্যাসিডস অফ হ্যালোজেন। আচ্ছা, এই অক্সো অ্যাসিডস গুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষায় না এগুলোর স্ট্রাকচার আসে, স্ট্রাকচার লিখতে হয়। হলো, তো কি কি পড়বে এর মধ্যে দেখো, বেশি না, 3-4টাই আছে। একটা হলো HOCl, একটা হলো এটা HOClO, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অক্সো বন্ড এক্সট্রা অ্যাড হবে। ক্লোরিনের সঙ্গে একটা ছিল, এখন আসবে দুটো, বাকিটা কিন্তু একই। আর লাস্ট এটাতে আরেকটা আসবে, বাকিটা একই। তাহলে এগুলোর নাম কি? এটার নাম হাইপোক্লোরাস অ্যাসিড, এটার নাম ক্লোরাস অ্যাসিড। আচ্ছা, এটার নাম ক্লোরিক অ্যাসিড, এটার নাম পার ক্লোরিক অ্যাসিড। তাহলে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে এখান থেকে, বলে যেদের অ্যাসিডিটি অর্ডারের কম্প্যারিজন করো। কেউ করতে পারবে অ্যাসিডিটি অর্ডারের কম্প্যারিজন? কে বেশি অ্যাসিডিক হবে, কে কম অ্যাসিডিক হবে? কোনো ধারণা কেউ যদি দিতে পারো? হুম, স্যার হাইড্রোজেন বন্ডের হ্যাঁ স্ট্রেংথের উপরে কি ডিপেন্ড করছে? এক্স্যাক্টলি, হাইড্রোজেনটা বেরিয়ে গেল, করেসপন্ডিং কনজুগেট বেস তৈরি হলো, তাহলে এ কতটা স্টেবল সেটা আমাকে দেখতে হবে। এর ক্ষেত্রে এর স্টেবিলিটি সব থেকে বেশি, কেন? কারণ রেজোনেন্স রয়েছে এখানে, তাই তো। আচ্ছা, সেকেন্ড, এখান থেকে যদি আমি করেসপন্ডিং কনজুগেট বেস বানাই, এখানেও রেজোনেন্স আছে, কিন্তু অক্সো বন্ড দুটো আছে মাত্র, তো রেজোনেন্সের অ্যামাউন্টটা অনেক কম। আচ্ছা, এবার এটাতে চলে আসো, এটাতে আরেকটু কম, কারণ মাত্র একটাই সিএল ডাবল বন্ডও আছে। লাস্টেরটার ক্ষেত্রে এটা একদমই কম, কেন? কারণ কোনো অক্সো বন্ড নেই এখানে, তাই তো। তাহলে স্বাভাবিক, বুঝতে পেরেছো কোনটা বেশি অ্যাসিডিক কোনটা কম অ্যাসিডিক। যে কনজুগেট বেস ম্যাক্সিমাম স্টেবল, সেই অ্যাসিডটা মোর অ্যাসিডিক, মানে একদম লাস্টেরটা পারক্লোরিক অ্যাসিড, তারপর ক্লোরিক অ্যাসিড, তারপর ক্লোরাস অ্যাসিড, তারপর হাইপোক্লোরাস অ্যাসিড। গ্র্যাজুয়ালি অ্যাসিডিটি ডিক্রিজ করবে। বোঝা গেল? এইভাবে এক্সপ্লেনেশনটা করতে হবে, ঠিক আছে। আমি এবার আবার অ্যাসিডগুলোকে লিখে দিচ্ছি। তো কিভাবে বলবে? কনজুগেট বেস বানাবে, কনজুগেট বেসটা বানিয়ে বলবে যে কোন কনজুগেট বেসটা বেশি স্টেবল, সেই অ্যাসিডটা মোর অ্যাসিডিক। যে কনজুগেট বেসটা কম স্টেবল, সেই অ্যাসিডটা লেস অ্যাসিডিক। দ্যাটস ইট। বোঝা গেল? এই হলো ঘটনা। আচ্ছা, আজকে আমাদের গ্রুপ 17 শেষ হলো না, ঠিক আছে।
গ্রুপ 17 আর গ্রুপ 18 আমরা সামনের দিন শেষ করব, দ্যাট ইজ অন কিবার, শনিবার, স্যাটারডে। স্যাটারডে আমরা এটা শেষ করব। ঠিক আছে, শেষ করে আমরা আবার অর্গানিক কেমিস্ট্রিতে ব্যাক করব। বুঝতে পারলে? এত অবধি কোনো ডাউট কারোর আজকে যতটা হলো? নবনীতার কোনো ডাউট? দীপঙ্করের কোনো ডাউট? রূপপাল? No, sir. ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের পড়া হবে আবার শনিবার। ঠিক আছে, তো আজকে থাক এত অবধি, তাহলে রাখছি। হোয়াটসঅ্যাপটা চেক করে নিও, আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে, চলো রাখছি। বাই স্যার। বাই। Thank you, sir.